পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু পর্যটনের জন্য নয়, আত্মার সাথে একাত্ম হওয়ার জন্যও বিখ্যাত। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই রকম একটা জায়গা হলো পুরী। কিন্তু কেন বাঙালিরা বারবার পুরীর টানে ছুটে আসে? শ্রী জগন্নাথ দেবের অপার টানে, সমুদ্রের ঢেউয়ের ডাক, নাকি ছোটবেলার সেই স্মৃতিগুলোর আবেগঘন টান? তবে কারণ যাই হোক না কেন, একটা জিনিস কিন্তু সকলের জন্য অভিন্ন: কম বাজেটে ভালো থাকার ব্যবস্থা। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ঠিক তেমনই এক জায়গা, যেখানে বারান্দায় দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন, আর করিডোর থেকে এক নজরে দেখতে পাবেন মহিমাময় শ্রী জগন্নাথ মন্দির। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার পরবর্তী পুরী ভ্রমণের জন্য সেরা ঠিকানাটি খুঁজে নিন। সকলকে আমাদের পুরী সিরিজের সেকেন্ড এপিসোডে স্বাগত জানাই। আমি অহনা, এবং আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমরা কিভাবে কলকাতা থেকে পুরী এসেছি বাইকে করে, এবং আমাদের কত সময় লেগেছে, রোড কন্ডিশন, সমস্ত ডিটেলস সেই আগের ভিডিওতে আছে। যারা এখনও দেখেননি, আপনাদের কাছে অনুরোধ আগের ভিডিওটা অবশ্যই দেখে নিন, তাহলে এই ভিডিওর সাথে কানেক্ট করতে সুবিধা হবে। আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আমাদের পুরীর যে হোটেলে আমরা আছি সেই রুম ট্যুর, এবং কত কি এখানকার চার্জেস পড়েছে, রুম রেন্ট কি, এটা ট্যারিফ কি, সেই ডিটেলস আমরা শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, তো পুরীর মন্দিরে পুজো দিতে যাব। সেই ডিটেলস, কখন দেখা যায়, কি বৃত্তান্ত, সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো বেরোনোর আগে চলুন রুম ট্যুরটা করিয়ে দিই। তো আমরা এখানে বুক করেছি হোটেল পুরী, এবং এই হচ্ছে সেই হোটেল পুরীর আমাদের 706 নম্বর রুম, যেখানে একটা ওয়ার্ড্রপ, টিভি, লাইট, ফ্যান সব কিছু দিয়ে একটা সুন্দর বিছানা, সোফা, টেবিল সব কিছু দিয়ে সুন্দর একটা কম্প্যাক্ট ডিউল্যাক্স নন এসি রুম। বাথরুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। বাথরুমও যথেষ্ট সুন্দর, যেগুলো নর্মাল থাকা উচিত, কোমোড, বেসিন, এদিকে শাওয়ার সব কিছুই আছে। তো ওভারঅল যা যা বেসিক অ্যামিনিটিস দরকার একটা ঘরে থাকতে গেলে, সেগুলো সব কিছুই আছে। এবার আপনাদেরকে একটা বিশেষ জিনিস বলি। এই রুম বুক করার মেন কারণ হলো ব্যালকনি থেকে এই ভিউ, জাস্ট দেখুন। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সামনে নিয়ে আসার কম দামে সি ফেসিং রুম, এবং সেটা আনতে পেরে আমি খুবই খুশি। যদিও বা এইটা বুক করার জন্য সামান্য একটু হ্যাপা পোহাতে হবে, তবে আমার মনে হয় সন্ধেবেলা থেকে আপনি এই যে ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন বাড়িতে বসেই, ব্যালকনি থেকে ঘরে বসেই, সেইটা ওইটুকু কষ্টটা ডিজার্ভ করে। এই হোটেল পুরী বুক করার জন্য যে ছোট্ট কষ্টটা করতে হবে সেটা হচ্ছে, এটার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন বুকিং লিঙ্ক এগুলো কিছুই নেই। এটা বুক করতে হয় থ্রু ইমেল আইডি আমি ডেসক্রিপশন লিঙ্কে শেয়ার করে দেবো। আরেকটা প্রসেস আছে এটা বুক করার, সেটা হচ্ছে কলকাতায় বালিগঞ্জের কাছে ফার্ন রোডে এই হোটেল বুকিংয়ের একটা অফিস আছে ছোট্ট, সেখানে গিয়ে বুক করতে হয়। আমরা ওইখানে গিয়েই, ফার্ন রোডে গিয়েই বুক করেছিলাম, এবং অনেক আগে, কারণ কি এই হোটেলটার প্রচণ্ড ডিম্যান্ড, প্রচণ্ড ক্রেজ। তো অনেক আগে থেকে, যেহেতু আমরা স্যাটারডে সানডে প্রেফার করি ট্রাভেল করার জন্য, তো স্যাটারডে সানডে একদম খালি থাকেই না, তো সেই কারণে অনেক অ্যাডভান্স আমরা মোস্ট প্রবাবলি জুন মাসের এন্ডে এটা বুক করেছিলাম, তবে গিয়ে নভেম্বরের একটা শনি রবি খালি পেয়েছি। আরেকটা এটা ব্যাপার, সেটা হচ্ছে পেছন দিকের, এই হোটেলের পেছন দিকের যে রুমগুলো, যেগুলো সি ফেসিং নয়, সেগুলো মোস্টলি অ্যাভেলেবেল থাকে, এবং উইকডেজেও যথেষ্টভাবে অ্যাভেলেবেল থাকে। কিন্তু কোনো লম্বা ছুটি বা কোনো শনি রবি আপনারা যদি প্ল্যান করতে চান, তাহলে অনেকটা অ্যাডভান্সে গিয়েই আপনারা বুক করুন। ইমেলের থ্রু দিয়ে অথবা অফিসে গিয়ে বুক করা ছাড়াও আপনারা স্পট বুকিং করতে পারবেন এই হোটেলে এসে। সেক্ষেত্রে আপনারা পছন্দসই রুম নাও পেতে পারেন। সেই জন্য যদি এরকম কোনো প্ল্যান থাকে যে আমার সি ফেসিংই চাই, যেরকম আমার ছিল, ইন দ্যাট কেস অনেক আগে অ্যাডভান্স বুক করে রাখুন, আপনার সুবিধা হবে।
আমাদের এই নন এসি ডিলাক্স রুম ছাড়াও দিদিরা এসি রুমে থাকছে, যেটা পেছনের দিকে, সি ভিউ কিন্তু ওটা নেই। তো সেই রুম ট্যুরটা কিন্তু আমাদের দুর্যসনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর এই হোটেলের সমস্ত হোটেল ডিটেলস, রেট চার্ট বা ট্যারিফ যেটাকে বলা হয়, সেটা আপনাদের জন্য স্ক্রিনে থাকলো। হ্যালো, ওয়েলকাম টু মাই রুম। আমার কাছে হচ্ছে একটা দুজন মানুষের জন্য একটা বেড আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, জিনিস রেখেছি আমরা এখানে। হ্যাঁ, এখানে একটা রেফ্রিজারেটর আছে, এইটা আমার ক্যামেরা, জল বোতল, আয়না। এখানে তোমার একটা বাথরুম আছে খুব ভালো। এখানে আমাদের হচ্ছে ভোল্টাস টাটা প্রোডাক্টের থেকে আমার একটা ভালো ছোট্ট এসি আছে। এখানে সোফা টেবিল, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফোন করতে পারি, খাবার টাবারের জন্য মেনিউ আছে। আমার একটা বড় ব্যালকনি, এখানে নেটওয়ার্কও পাওয়া যায়, আর টিভি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 4:10। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। ও বাবা, লিফট এবার চলছে না, হেঁটে হেঁটে যেতে হবে। যাই হোক, আমরা এখন 6th ফ্লোরে আছি। 6th ফ্লোর থেকে আমাদের রুম নম্বর যেহেতু 706, তো 6th ফ্লোর থেকে এখন যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে। এখন যেহেতু কার্তিক মাস চলছে, তো সেই ক্ষেত্রে এখন মন্দিরে খুব ভিড় হবে। সেই জন্য আমরা কী করেছি, একটা পান্ডা বুক করে নিয়েছি। এই হোটেলেই এসেই ওদেরকে বললে ওনারা একটা পান্ডা ঠিক করে দেন। পান্ডার ডিটেলস কী আছে পরে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ফ্রেশ হওয়ার আগে লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ সকাল থেকে কিছু খেয়ে আসিনি বলে। কী লাঞ্চ করেছি সেটা একটু আপনারা দেখুন। ততক্ষণ আমি হেঁটে নিচে চলে যাচ্ছি, দিয়ে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ততক্ষণ আপনারা কী লাঞ্চ করলাম ফটাফট দেখে নিন। আমরা হোটেলে ঢুকেই সবার আগে অর্ডার করে দিয়েছি লাঞ্চ। বাবুর জন্য অর্ডার হয়েছে ভাত, ডাল আর আলু ভাজা আর চিলি পনির, আর আমাদের জন্য তন্দুরি রুটি আর চিলি পনির। চিলি পনিরটা মোটামুটি টেস্ট খুব আহামরি আমার ভালো লাগলো না। না, ভেজ হলেও যাই হোক, তাও ভেজের মধ্যে ভালো করে দেওয়া যায় না, ওরকম কোনো ব্যাপার নেই। ভেজের মধ্যে অনেক ভালো ভালো হয়। আমার এখানে সস ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো সসের উপরে তৈরি করা এটা মনে হচ্ছে না। আমারটা ভালো হয়েছে। আমি তো লাঞ্চ খাচ্ছি বিকজ বিফোর আমি হোটেলে ব্রেকফাস্ট খেয়েছিলাম, ফ্রেঞ্চ চিজ। মামাই আর আমরা ব্রাঞ্চ খাচ্ছি। আমরা ফ্রেশ হওয়ার আগেই খেয়ে নিলাম, এই কারণে একবারেই খুব খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তারপরে আমরা খেয়ে নিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে ড্রেস করে বেরিয়ে যাব। ঠিক আছে, আমরা তাহলে আমাদের লাঞ্চটা শেষ করি, আর আপনারা তাহলে আবার কন্টিনিউ করুন আমাদের মন্দির যাওয়ার জার্নিটা। উঠে গেছি একটা টোটোতে, এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। কত নিয়ে টোটোটা কত নিচ্ছে? 100। এটা অটো কোথায়? অটো কোথায়? টোটো অটো কোথায়? টোটো। আমরা যে পান্ডা দাদাকে বুক করেছি, পান্ডা দাদাকে পরে আপনাদের ডিটেলস শেয়ার করে দিয়েছি, নাম্বারও শেয়ার করে দেবো। সব কিছু যদি ঠিকঠাক লাগে আমাদের, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। আমাদের যে টোটাল 4টে ধাম আছে না, আমাদের বদ্রীনাথ, দ্বারকানাথ, এই জগন্নাথ ধাম আর রামেশ্বরম ধাম। কথায় আছে এই জগন্নাথ ধাম কিন্তু সবথেকে পবিত্র, তো সেইটা পুজো দিতে যাচ্ছি। অলরেডি এর আগে যদি আমরা পুজো দিয়েছি, এটা সেকেন্ড টাইম আমাদের পুজো দেওয়া। ওই কথা বলতে বলতে চলে আসলাম। কতক্ষণ লাগলো? 5-7 মিনিট লাগলো আমাদের হোটেল পুরী থেকে। তো যেটাই বলছিলাম, সেকেন্ড টাইম হলেও মন সবসময় ভরে না, মানে যতবার পুজো দিই মন আর ভরে না। টোটোটা একটু দূরে নামিয়ে দিল আমাদেরকে। জেনারেলি টোটো শুনেছি যে আরও মন্দিরের কাছে নামায়, এখন হয়তো ভিড় আছে বেশি বলে আগে নামিয়ে দিয়েছে। দেখতে পেয়ে গেছি অলরেডি মন্দির। বেশিক্ষণ হাঁটা অবশ্য লাগছে না, অল্প ওই হয়তো 3-4 মিনিট হেঁটে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, দারুণ লাগছে। চলে এসেছি মন্দিরে। হ্যাঁ, তাড়াতাড়ি ফটো তুলতে হবে। ও বাবা রে, কি সুন্দর। কলকাতা থেকে দীর্ঘ 8 ঘন্টার বাইক জার্নি করে পুরীতে আসা যে কারণে, সেই পুরীর পবিত্র জগন্নাথ মন্দিরে অবশেষে আমরা পৌঁছে গেলাম। বিকেলের নরম রোদে মন্দিরের সোনালি চূড়াগুলি যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল।
দেখা পেয়ে গেছি, সামনে চলে এসেছি। বাবা জুতো জুতোখানে রাখতে হবে? জুতো মোবাইল ওখানে রেখে দিতে হবে, ক্যামেরাও তাই? এই মন্দিরে ঢোকার জন্য টোটাল 4টে দরজা আছে, দুয়ার যেটাকে বলে। একদম পূর্বে আছে সিংহদুয়ার, পশ্চিমে আছে ব্যাঘ্রদুয়ার, দক্ষিণে আছে অশ্বদুয়ার, আর উত্তরে একদম উত্তরে আছে হস্তিদ্বার বা হাতিদুয়ার যেটাকে বলে। আমাদের পেছনে যেটা আছে এটা হচ্ছে সিংহদুয়ার। আমরা এখন অনেক দেরি হয়ে গেছে, 4:30 বাজে, এখন সিংহদুয়ারে ঢুকবো, পুজো দেবো। এই দাদা আমাদের হচ্ছে পুজো দেওয়া করাচ্ছে। দাদা পুজো দিয়ে এসে বাকি কথা বলছি, আমাদের ভিতরে কি আছে না আছে পুরো কথা বলছি। মন্দির চত্বরে ঢুকতেই মনটা পূর্ণ হয়ে গেল ভক্তি আর শান্তির এক অনন্য অনুভূতিতে। ভক্তদের ছিল অপার ভিড়। প্রায় 30 মিনিট পর বেশ ঠেলাঠেলি করেই শ্রী জগন্নাথ দেবের দর্শন সেরে বেরিয়ে এলাম আমরা। চারপাশে ভক্তদের মুখে সেই চিরপরিচিত জয় জগন্নাথ সুর প্রতিধ্বনিত হচ্ছে। সত্যি এই জগন্নাথ মন্দিরে সময় কাটানো এক অপূর্ব অভিজ্ঞতা। দর্শন সেরে বেরিয়েই আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম, যা আমাদের এই অভিজ্ঞতাকে আরও বেশি স্মরণীয় করে দিল। খুব সুন্দর মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করে আমরা বেরোলাম হচ্ছে দক্ষিণ দুয়ার অর্থাৎ অশ্বদুয়ার দিয়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই প্রাচীরটা, এটা হচ্ছে মেঘনাদ প্রাচীর বলা হয়। এর ভেতরে আরেকটা ছোট প্রাচীর আছে যেটা কচ্ছপের শেপের, ওর জন্য ওটাকে কুর্ম প্রাচীর বলা হয়। এইটা হচ্ছে সিংহদুয়ার, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এর সামনে এই যে স্তম্ভটা আছে, এই স্তম্ভ কোণার্ক সূর্য মন্দির থেকে আনা হয়েছে এবং এই স্তম্ভের নাম হচ্ছে অরুণ স্তম্ভ। বেরিয়ে আসার পর যেটা সব থেকে সুন্দর জিনিস যেটা সাক্ষী হলাম সেটা হচ্ছে মন্দিরের একদম চূড়ার যে পতাকা, যে ধ্বজ, সেটা পাল্টানো দেখলাম। এটা বিকেল 5টার সময় পাল্টানো হয় এবং আমরা সন্ধেবেলা এসে আমাদের কাছে এটা, আমার মনে হয় এটা শ্রেষ্ঠ পাওনা ঠাকুর আমাদেরকে দিলেন, যে আমরা মন্দিরের পতাকা পাল্টানোটা দেখতে পেলাম। ভেতরে দর্শনও অসাধারণ, মানে মন পুরো শান্তি হয়ে গেল। যিনি দাদা আমাদের নিয়ে গেছিলেন উনি খুব ভালো, খুব হেল্প করেছেন আমাদের ভেতরে গিয়ে, এবং ওনার নাম্বার আমরা স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সে নামের সাথে বলতে চাই কিছু, আমি বলতে চাই যে জগন্নাথের হিস্টোরিটা হচ্ছে খুব একটা মিস্টারি। সেজন্য হচ্ছে আমরা এই যে মন্দিরটাকে বলে ওয়ার্ল্ড মোস্ট মিস্টিরিয়াস টেম্পল। পুজো তো ভালো দিলাম, পুজোতে মন টন পুরো ভরে গেল, সেটা অহনা বললো, সত্যি ভালো লাগলো। এমনি নিজে থেকে দেওয়া যায়, একটু ভিড় ঠেলাঠেলি করতে হবে, তবে পান্ডা নিলে আমার মনে হয় একটু সুবিধা হয়ে যায়। এই যে পতাকা তোলা হয়, যেটা এই পতাকা তোলা হয় কিন্তু এটা মূল মন্দির, এটা মূল মন্দিরের উপরেই পতাকাটা আছে, প্রত্যেকদিন বিকেল 5টায় তোলা হয়। তবে 2016 পর থেকে মূল মন্দিরে যেটা গর্ভগৃহে কিন্তু যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে, যাওয়ার বন্ধ। এখন যেহেতু কার্তিক মাস, এই কার্তিক মাসে উড়িষ্যাদের মানে উড়িয়াদের খুব পবিত্র মানা হয় এই মাসটাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, উড়িয়া বা উড়িষ্যার যে বিধবারা যারা আছেন এই মাসটাতে সবাই পুজো দিতে আসে, মানে তাদের নিশ্চয়ই কোনো পবিত্র কোনো দিন হিসেবে বা নিজের আত্মার বা নিজেদের শান্তির ক্ষেত্রে, মনের শান্তির ক্ষেত্রে তাদের পুজো দিতে আসেন। তো এই ক্ষেত্রে বিভৎস এই কার্তিক মাসে ভিড় হয়। তো যদি কার্তিক মাসে পুজো দিতে আসছেন বা এরকম দর্শনের জন্য আসছেন, তাহলে বলবো যে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে ভালো মতোই ভিড় হবে, ভালো মতো বলতে বিভৎস ভিড়। অহনার মুখ থেকে তো কিছুটা শুনলেন, আমার মুখ থেকে এই আমাদের মন্দিরের কিছুটা শুনলেন, এবারে দিদির মুখ থেকে কিছুটা শুনুন এই জগন্নাথ মন্দিরের কিছু গল্প। জয়। ছোট ছোট করে হিস্ট্রিগুলো জানি, সেরকম অত মানে বিস্তারিত কিছু জানি না, তবে যেটুকু জানি যে এই যে এখন আমরা যে ধ্বজা পরিবর্তন দেখলাম, সেই ধ্বজা পরিবর্তনও হয় বংশ পরম্পরাই করে, যারা করেন তারা বংশ পরম্পরাতেই করেন, পূজারী যারা আছেন তারাও তো বংশ পরম্পরায় পূজা করছেন।
আর ঠাকুরের যে ভোগ রান্না হয়, যেহেতু এখানে চারিপাশেই নোনা জল, তাই মন্দিরের ভেতরেই মিষ্টি জলের একটা কুঁয়ো রয়েছে, সেটাকে যমুনা কুঁয়ো বলা হয়। সেই জলেই একমাত্র প্রভুর ভোগ রান্না হয়। এই ছোটো ছোটোগুলো জানি আর কি, ছোটোবেলা থেকেই জানি এগুলো। আর যেটা জানি যে গুন্ডিচা টেম্পল কেন, গুন্ডিচা হচ্ছেন রানী গুন্ডিচা, মানে রাজা ইন্দ্রদম্ন যিনি এই মন্দিরের প্রথম স্থাপনা করেছিলেন তার স্ত্রী, এবং তিনি ছিলেন রানী গুন্ডিচা ভগবান জগন্নাথের ভীষণ বড় ভক্ত ছিলেন। এবার আমরা জানি যে মহাপ্রভু সবসময় ভগবান নিজে ওনার ভক্তদের কাছে ধরা দেন, তাই জন্য সেই হিসেবে উনি এত বড় ভক্ত ছিলেন, রানী গুন্ডিচাকে তিনি কথা দিয়েছিলেন, মা পাতিয়েছিলেন আর বলেছিলেন, মা আমি প্রত্যেক বছর তোমার বাড়িতে অবশ্যই একবার করে যাব। সেই রীতি অনুসারেই জগন্নাথ দেবের রথ গুন্ডিচা টেম্পলে যাওয়া হয় মাকে দর্শন দেওয়ার জন্য। মানে যা হয় আর কি, ভগবান তার ভক্তের কাছে ধরা দিতে যান, এটাই হচ্ছে মাহাত্ম্য আর কি। এটা জানি আর কি ছোটোবেলা থেকে। এই জগন্নাথ মন্দিরের মোট 4টি ভাগ আছে। একদম সামনে রয়েছে ভোগ মণ্ডপ, তারপরে নাট মন্দির, তারপরে রয়েছে জগমোহন এবং একদম শেষে মূল মন্দির বা গর্ভগৃহ। এই পবিত্র মন্দিরের আরেকটা গল্প এবার শোনা যাক দুর্যোর মুখ থেকে। কৃষ্ণ ঠাকুর যখন ছিল, বলরাম হচ্ছে তখন সাইডে ছিল না, কৃষ্ণ ঠাকুর তখন একটা গাছের পাশে বসেছিল। তখন একটা হান্টার এসেছিল, কৃষ্ণ ঠাকুরের পারমিশন নিয়ে বলেছিল, তোমাকে কি আমি একটু হচ্ছে অ্যাটাক করে তোমার হচ্ছে নাভিটা কাঠে নিয়ে একটা জায়গায় মন্দিরে পাঠিয়ে দিতে পারি? কৃষ্ণ ঠাকুর হ্যাঁ বলেছিল। তখন যে হান্টারটা একটা অ্যারো নিয়ে কৃষ্ণ ঠাকুরের বুকের উপরে শ্যুট করেছে, নাভিটা বার করে নিয়েছে। নাভিটা সবচেয়ে ভালো জিনিস ছিল, কৃষ্ণ ঠাকুরের সব বডি পার্ট চলে গেছিল, নাভিটা মাত্র বাকি ছিল। নাভিটা নিয়ে একটা কাঠের ভেতরে ঢুকিয়ে, পাশে একটা নদী ছিল, নদীটাতে চলে গেছিল। একদিন কিং রাজা ইন্দ্রদম্ন ছিল, এখানে রাজা ইন্দ্রদম্ন হচ্ছে বে অফ বেঙ্গলের দিকে একদিন একটু দেখছিল, হঠাৎ করে কাঠটা দেখতে পেরেছিল। কাঠটা দেখে ভাবছিল কোথায় থেকে কাঠটা এলো, এইখানে তো কোনো কাঠ হয় না বে অফ বেঙ্গলে। সেলে পরে সেটা নিয়ে গেছিল প্যালিসের কারবারদের কাছে। কারবারগুলো হচ্ছে কিন্তু কাঠটা করতে পারছিল না, খুব হার্ড। কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি, সেইটার জন্য হচ্ছে পরে বিশ্বকর্মা ঠাকুর একটা দাদুর নাম ছিল, তাকে ডেকেছে। সে হচ্ছে বলেছিল কাঠটার জন্য একটা ছোট্ট ঘর লাগবে, সেটা জগন্নাথ মন্দির বানিয়েছিল। ছোট্ট ঘরটাতে দরজা বন্ধ করে লেগেছিল, জলদি সে খোলে বলেছিল, কেউ যদি খুলে নেয় চলে যাবে হঠাৎ করে। সে সেরকম করছিল, তখন হচ্ছে রানী হচ্ছে বলছিল যে খুলতে চাই, দেখতে চাই, খুলতে চাই, দেখতে চাই। সেইটার পরে হচ্ছে ওই ইন্দ্রদম্ন তো জানতো, কিন্তু তাও খুলে দেখেছে জগন্নাথের আইডলটা, কিন্তু হাতগুলো হচ্ছে হাতের এই যে পম ভালো করে আসেনি, হাতগুলো মানে এরকম ছিল লাইক বল। সেইটার পরে হচ্ছে ইন্দ্রদম্ন ঘুমিয়েছিল রাত্রেবেলা, বিষ্ণুদেব হচ্ছে তাকে একটা স্বপ্ন দিয়েছিল, বলছিল যে আমি হচ্ছে যেরকম বানানো হয়েছি সেরকমই আমাকে দর্শন করা। সেইটা হিস্টোরি পার্ট শেষ। এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক তো গল্প সবার মুখ থেকে শুনলেন কম বেশি। যাই হোক, এখানে যেখানে আমরা জুতো রেখেছিলাম ওখান থেকে জুতো নিয়ে এবার আমরা বিচের দিকে যাব। এবারে একটু জল পিপাসা বিভৎস পেয়েছে, একটা টি ব্রেকও দরকার, চা খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক কিছু করতে হবে। জুতো নিয়ে এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটু অটো বা টোটো যাই হোক ধরা যাবে সেটা। এখানে মোটামুটি 4 ধরনের ভোগ হয়, হাফ পাও, 1 পাও, হাফ সের আর 1 সের। হাফ পাও যে ভোগটা বিভিন্ন ধরনের দামের আছে, শুকনো ভোগ, খিচুড়ি ভোগ, অনেক ধরনের ভোগ আছে। যে হাফ পাও ভোগটা ওটা হচ্ছে বলরাম দেবের ভোগ, 1 পাওটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের, আর 1 সের বা হাফ সের যেটা ওটা হচ্ছে 3 ভগবান, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভগবানের। আর একটা আছে 1 সের, ওটা স্পেশাল কিছু হবে হয়তো। আমরা নিজেদের জন্য 1 পাওয়ের একটা ভোগ নিয়ে নিয়েছি, ওই সামথিং কত 2751 মতো পড়লো। আমাদের যিনি পান্ডা চন্দনদা, উনি
আমাদের হোটেল রুমে পৌঁছে দেবে রাত্রেবেলা। এক গ্লাস চা, এত টায়ার্ড আমরা যে এক গ্লাস চা খেয়ে সেটাকে দূর করতে হবে। এমনিও আমাদের ছোট কাপে চা পোষায় না, এটা এক্সট্রিম ডবল এক্সেল চা। এটা কিন্তু মশলা চা বানিয়েছে, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো খেতে, খুবই ভালো, খুব রিফ্রেশিং লাগছে। টায়ার্ডনেসে না এইগুলো বেশ ভালো লাগে। চা খেয়ে এবার হোটেলে ফিরবো, একটু চেঞ্জ করব, দিয়ে বেরোবো একদম পুরী ঘুরে দেখতে এবং শপিং করতে। সব থেকে ইম্পর্টেন্ট, দুটো মেয়ে আছে আজকে, আর অভি কিছু বেশি বলতে পারবে না, দুই মেয়ের মাতৃতান্ত্রিক রুল চলবে। টোটোয় চেপে গেলাম, আবার 100 টাকা ভাড়া নিচ্ছে। এখন আমরা আবার হোটেলের সামনে যাচ্ছি, ওখানেই তো আসল মার্কেট, ওখানেই বিচ। এখানে টোটো কিন্তু যেরকম সেরকম দাম করছে, একটু দাম দর করে নিতে হবে। 100 টাকা বলে কেউ 150, কেউ 200, অনেক কিছু দাম দর করবে, আপনাকে কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে। এই যে কথা বলতে বলতেই চলে এসেছি বিচে, পেছনেই বিচ। যাই হোক, এবারে টুক করে আমরা রুমে যাব, চেঞ্জ করব, করে আবার বিচে আসছি। রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি, চলুন যাওয়া যাক। এখানে মার্কেট তো নিচেই, তো নিচে যাই, দেখি কি পাওয়া যাচ্ছে আর আপনাদের সাথেও শেয়ার করব। গ্রাউন্ড ফ্লোর। এখন এসে গেছে আমাদের ট্যুর গাইড, কিছুদিন আগেই দা ভাইয়ের সাথে ঘুরে গেছে। তো দা ভাই এই ট্রিপে আসতে পারেনি কাজের জন্য, আমরা দা ভাইকে খুব মিসও করছি। যাই হোক, তো আজকে দিদি আমাদের ট্যুর গাইড, আজকে আমাদেরকে দিশা দেখাবে কোন দিকে কি শপিং করবো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি আর মামা হচ্ছে টুর গাইড। আচ্ছা, আমি আর মামা আগে চলো এখানে যাই, মার্কেটে যাই, স্বর্গদ্বার মার্কেটে যাবো। জগন্নাথ মন্দিরে একটা সুন্দর সময় কাটানোর পর এবার আমরা পুরীর মার্কেট এক্সপ্লোর করতে বেরোলাম। রাস্তার দুধারে রয়েছে অনেক খাবারের দোকান। একের পর এক দোকানকে পেছনে ফেলে আমরা এসে পৌঁছালাম একটা ছোলা মাখা দোকানের সামনে। এই যে সব থেকে বিখ্যাত চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তি, যেখানটাকে স্বর্গদ্বার বলা হয়, আমাদের জানি সবাই আপনারা চেনেন। তো এই মার্কেটে আমরা আগে যাব, এই পাশ দিয়ে যে মার্কেটটা আছে, চলুন তাহলে দেখে আসি। জমজমাট বাজার, আর সূর্য ডুবে যাওয়ার পর যেন এখানে এক অন্যরকম প্রাণবন্ত জীবন শুরু হয়। এখানকার প্রতিটি সামগ্রীর মধ্যেই ফুটে উঠেছে স্থানীয় হস্তশিল্পের সৌন্দর্য। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর স্বর্গদ্বারের পাশেই একটা দোকানে অনেক রকমের শাড়ি সাজানো দেখে আমরা ঢুকে পড়লাম। এই একটা শাড়ির দোকানে ঢুকেছি ব্লাউজ পিস দেখতে। ইক্কতের জিনিসগুলো খুব সুন্দর এখানে ডিসপ্লে করা আছে, দেখে খুব পছন্দ হলো। তো ভেতরে এসে দাম ঠাম দেখছি কীরকম, দাম শুনে খুব রিজনেবলি লাগছে। এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে চলে গেলাম বাড়ির সকলের জন্য গাঙ্গুরাম সুইটসের খাজা কিনতে। খাজা কিনে যখন আমি আর দিদি বাকি মার্কেট ঘুরে দেখছি, তখন অভিক আর দুর্য চলে গেল রাতের পুরী সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। অনেক অনেক হয়েছে শপিং, ওরা তো শপিং করে আনন্দ করলো, আমি আর দুর্য তাই এখানে চলে আসলাম এই বিচে এনজয় করার জন্য। দারুণ জল, দারুণ, প্রচুর জলের স্রোত, প্রচুর ঢেউয়ের যা টান। কিছুক্ষণ তো দুর্য নেচে নিল, যদিও আমরা কাল সকালে আবার আসবো এখানে পুরীর জলে ভালো করে পা ভেজাতে, গা ভেজাতে। এবারে হোটেলে ব্যাক করবো, কারণ সকাল থেকে রাইড করে টায়ার্ড হয়ে গেছি। এবারে একটু হোটেলে গিয়ে রেস্ট নেবো, ডিনার করব। আমরা যে পুজো দিয়েছিলাম সেই ভোগটাও চলে এসছে, সেই ভোগটাও একটু খাবো। আমি আর দুর্য তো ভালো মতোই বিচে এনজয় করে চলে এসেছি। এবারে আসার সময় যে একটা ভুট্টা কিনে আনলাম,
আমরা ওরা যেতে পারিনি বলে তাই জন্য ভাগ বসাচ্ছে এখন ভুট্টাতে সবাই মিলে। তবে ভুট্টাটা 30 টাকা নিয়েছে, ভালোই বড় সাইজের ভুট্টা, সেদ্ধ করে দিয়েছে। স্মেলটাও ভালো লাগছে। মাথায় একটু বাটার পড়ে গেলে আরো দারুণ লাগবে। ঠান্ডা হয়ে গেছে, কামড় দে, এত জোরে ফু দিলি ঠান্ডা হয়ে গেছে, সমুদ্রের আর মতো ফু। কামড় দে। গুড মর্নিং। আপনারা দেখলেনই যে কাল থেকে আমরা বারান্দা থেকে এই পুরী সি বিচের ভিউ কেমন এনজয় করছি, কিন্তু শুধু বারান্দা থেকে উপভোগ করে কি মন ভরে? বিচের কাছে তো যেতেই হবে, সমুদ্রের জলের কাছে তো যেতেই হবে। তো রেডি হয়ে গেছি, আর দেরি না করে চলুন তাহলে একদম জলে নেমে পড়ি গিয়ে। ঘড়িতে এখন অলমোস্ট 10টা বাজছে এবং প্রচণ্ড খিদে লেগেছে। তো এখানকার লোকাল ডিশ ট্রাই করা যাক। এটা কিন্তু উড়িষ্যার লোকাল ডিশ। পুরো অন্যরকম টেস্ট এই দই বড়াটা। আমরা আগে যখন উড়িষ্যা গেছি তখনও এটা ট্রাই করেছিলাম। এটা এখানকার স্টাইলের দই বড়া। এটা আমাদের পড়লো 40 টাকা, অনেকটা কোয়ান্টিটি, বেশ ভালো খেতে। দই বড়া খেয়ে এবার আমরা চলে গেলাম পুরীর বিচে গা ভেজাতে। এ তো পুরো জনজোয়ার, ঢেউয়ের কোলাহল আর মানুষের কোলাহল একসাথে মিশে গেছে। কেউ ঢেউয়ে ভিজছে, কেউ বালির উপর বসে গল্পে মগ্ন, কেউ আবার উটের পিঠে চড়ে মজা করছে। তো এখানে একটা দুটো অ্যাক্টিভিটিস আছে আমরা যা দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে উট সাফারি। উট সাফারির চার্জেস হচ্ছে ছোটদের জন্য 50 আর বড়দের জন্য 100। এছাড়াও এখানে স্পিড বোট অ্যাক্টিভিটি আছে, ওটার প্রাইসিং কত চলুন জেনে আসি। সমুদ্রের ঢেউ দেখে লোভ সামলাতে না পেরে সোজা নেমে গেলাম জলে স্নান করতে। এই চক্করে স্পিড বোটের প্রাইস আর জানা হয়। যাই হোক, এই ইনফরমেশনটা না হয় পরের বার পুরী ভ্রমণের জন্য তোলা থাকলো। পুরীর সমুদ্র সৈকতের ভিড় হলো জীবনের উচ্ছ্বাসের এক প্রতীক। এখানে সবাই নিজস্ব আনন্দ খুঁজে পান। এই বিশাল ভিড়ের মধ্যেও আমরা নিজেদের মতো করে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। দারুণ এনজয় করছি, দারুণ। পুরীর বিচ নিয়ে তো কিছু বলার নেই, সবাই জানেন মারাত্মক ঢেউ আসছে। আমরা অনেকটা ভেতরে গেছিলাম, অতটা মতো দুর্যোগে নিয়ে গেছিলাম, তো দারুণ এনজয় করছি, দারুণ। পাহাড়ের সৌন্দর্য ভালো লাগলেও আমার মন আবার বেশি টানে সমুদ্রের দিকে। ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে হাসি আনন্দে ভেসে যাওয়া শিশুদের চিৎকার যেন এই পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। বেশ কিছুক্ষণ জলে আনন্দ করে চলে গেলাম গোলা খাওয়ার জন্য। খাট্টা মিঠা গোলা দারুণ, 30 টাকা করে নিল। অনেকদিন পরে খাচ্ছি গোলা, সে ছোটবেলায় পাওয়া যেত সব। হ্যালো, দারুণ খেতে। আমি অনেক আগে বহুত দিন আগে সেই ভিক্টোরিয়া গেছিলাম, ভিক্টোরিয়ার সামনে এরকম গোলা পাওয়া যায়। এরপরে আমাদের ইচ্ছা আছে বাবুর জন্য ডাব খাওয়ার। বাবুকে তো ডাব খাওয়াবোই অবশ্যই, অনেক ডাব পাওয়া যাচ্ছে দেখছি। চলুন তাহলে এবার ডাবে যাওয়া যাক। কাল থেকে আমরা পুরী বিচ এতক্ষণ বারান্দা থেকে এবং আজকে একদম সমুদ্রের জলে নেমে এনজয় করেছি, মারাত্মক এনজয় করেছি। এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন। নেক্সট এপিসোডে কিন্তু থাকছে কোনার্ক সান টেম্পল, এবং কোনার্ক সান টেম্পলে সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা নিয়ে ডিটেলস, এবং আমরা কীরকম করে সময় কাটালাম সেই, আর বাকি যে টুরিস্ট স্পট আছে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো নিয়ে ভিডিও। তো আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট এপিসোড।